তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে হচ্ছে তোমার ভেক্টর সাবট্রাকশনের যে টপিকটা বলছেন রিলেটিভ ভেলোসিটি, ওই রিলেটিভ ভেলোসিটি আজকে আমরা লাস্ট লেকচার দেখব বৃষ্টির অঙ্কের মাধ্যমে। তো আমাদের মেইন মানে হচ্ছে তোমার হট টপিক এইটাই, বৃষ্টির অঙ্ক। আর আজকের টপিকটা শেষ হলে আমাদের ভেক্টর সাবট্রাকশন শেষ হবে, রিলেটিভ ভেলোসিটিও শেষ হবে। ওকে, তো সবাই সুন্দর করে হেডিং দাও, সেটা হচ্ছে রেইন প্রবলেমস, রেইনম্যান প্রবলেম বা রেইন প্রবলেম বা বৃষ্টির অঙ্ক বা বৃষ্টির অঙ্ক। ওকে, তো বৃষ্টির অঙ্ক আমাদের রিলেটিভ ভেলোসিটির একটা কনসেপ্ট। তো দেখি কিভাবে রিলেটিভ ভেলোসিটির সাথে বৃষ্টির অঙ্ক রিলেটেড। ওকে, তো ধরো এই যে বৃষ্টির ফোঁটাগুলো এইভাবে পড়তেছে, এবার নিচের দিকে পড়তেছে। তো ধরো এখানে এক ব্যক্তি আছে, এ কোন দিকে ছাতা ধরবে? এ যেই দিকে তোমার বৃষ্টির ফোঁটাগুলোকে পড়তে দেখবে ওই দিকে ছাতা ধরবে, স্বাভাবিক। এখন উলম্বভাবে পড়তে দেখতেছে, উলম্বভাবে ছাতা ধরবে। কিন্তু এ যদি গতিশীল হয়, এই গতিশীল হলে বৃষ্টির ফোঁটাগুলোকে তখন তির্যক ভাবে পড়তে দেখবে, তখন ছাতাও এর তখন তির্যক ভাবে ছাতা ধরতে হবে। তো আমরা যে দিক থেকে বৃষ্টির ফোঁটাগুলোকে আসতে দেখবো ওই দিকেই তো ছাতা ধরবো, তাই না? তাইলে আমরা বৃষ্টির ফোঁটাগুলোকে কোন দিক থেকে আসতে দেখবো এটা ডিপেন্ড করে আমাদের সাথে বৃষ্টির ফোঁটাগুলোর রিলেটিভ ভেলোসিটি কেমন এটার উপরে। তো আমরা দেখি এই ক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে করবো। ওকে, তো আমাদের রিলেটিভ ভেলোসিটির ফর্মুলাটা মনে আছে? খুবই ইজি একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে ভেলোসিটি অফ রিলেটিভ ইকুয়ালস টু ভেলোসিটি অফ অবজেক্ট মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। তো এই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে বৃষ্টির ফোঁটা, আর অবজারভার হচ্ছে মানুষ অথবা কারের ভিতরে যে মানুষ আছে, ঠিক আছে, বা হচ্ছে বাইক অথবা সাইকেলে যে মানুষ বসে আছে এরা। হ্যাঁ? তো তাইলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কিভাবে লিখতে পারি? রিলেটিভ ভেলোসিটি ইকুয়ালস টু ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। একই জিনিস, আমরা এটা ইউজ করবো আর কি। এখানে এটা ইউজ করে আমরা অঙ্কগুলো সলভ করবো, ঠিক আছে? ওই একই ফর্মুলা, এই ফর্মুলাটাই জাস্ট আমরা এখানে অবজেক্টের জায়গায় ডাইরেক্ট রেইন লিখবো। হ্যাঁ, ওকে, তো মিশালাম। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে হচ্ছে ধরো তুমি দাঁড়ায় আছো স্থির ভাবে, কোনো বাতাস বইতেছে না, তাহলে বৃষ্টির ফোঁটা কি হবে? আকাশ থেকে উলম্ব হয়ে পড়বে, স্বাভাবিক না? বৃষ্টির ফোঁটা উলম্ব হয়ে পড়বে। বৃষ্টি বাতাস না থাকলে তো আর বৃষ্টি আঁকা বাঁকা পড়বে না, মানে বাঁকা বাঁকা পড়বে না। আর তুমিও যদি স্থির থাকো তাহলে তুমি উলম্ব হয়ে পড়তে দেখো, তুমি গতিশীল হলে না বৃষ্টির ফোঁটাকে তখন তীর্যক ভাবে পড়তে দেখো বা অন্য কোনো ভাবে পড়তে দেখো। তো সবাই লিখে নাও, বৃষ্টির ফোঁটা সর্বদা উলম্ব ভাবে নিচে পড়ে, কিন্তু বাতাস থাকলে তা বৃষ্টি ও বাতাসের লব্ধি বরাবর পড়বে। আবার পর্যবেক্ষক যদি গতিশীল হয় তাহলে বৃষ্টির ফোঁটাকে সে অন্যভাবে পড়তে দেখবে। হ্যাঁ, ওকে, তাই আমি কোশ্চেন মার্ক দিচ্ছি। আচ্ছা, ধরো আমার একটা বৃষ্টির ফোঁটা এইভাবে পড়তেছিল। হ্যাঁ, এখন বাতাসের কারণে বাতাস ধরে এদিকে বইতেছিল,
এটা ওয়াই বেগে বৃষ্টি ফোঁটা নিচে পড়তেছিল, বাতাসে এক বেগে পড়ছিল। তুমি ধরো এখানে স্থিরভাবে দাঁড়ায় আছো, তো বাতাসের কারণে বৃষ্টি ফোঁটা কোন দিকে পড়বে? এই দুইটা লব্ধি বরাবর, সামুদ্রিক সূত্র অনুযায়ী আমরা লব্ধি বের করবো। এখন যদি বলা হয় যে তাহলে তুমি কোন দিকে ছাতা ধরবা, সোজা তুমি একদম এইভাবে ছাতা ধরবা। এই যে ছাতার দিকটা হবে এই দিকটা, এই যে যে কোণটা আছে এই কোণ বরাবর। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই কোণগুলো সর্বদা উলম্বের সাথে নেওয়া হয়, কোশ্চেনে আস্ক করে উলম্বের সাথে, তো আমরা উলম্বের সাথেই সলভ করা ট্রাই করবো। তো এটা একটা কনসেপ্ট যেইভাবে। এখন ধরো বৃষ্টির ফোঁটা এইভাবে পড়তেছিল ওয়াই বেগে, কোনো বাতাস নেই। এবার ধরো তুমি গতিশীল, তুমি এইদিকে ভি বেগে গতিশীল। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে যে তোমার সাপেক্ষে বৃষ্টি আপেক্ষিক বেগ বের করতে হবে। এক্ষেত্রে কি করে আমার মনে আছে, তোমাকে রেস্টে নিয়ে আসার জন্য আমি এদিকে একটা ভি দিব, বৃষ্টি ফোঁটা করে সেম এদিকে একটা ভি দিব। তখন বৃষ্টি কি হবে? এই যে এই দুটো লব্ধি পড়বে এই দিকে পড়বে, তখন তুমি এই যে এইভাবে ছাতা ধরবা। ঠিক আছে? আবার ধরো বাতাস এইদিকে বইতেছে, বৃষ্টি এইদিকে বইতেছে, তুমি যাচ্ছ এদিকে ভি বেগে। হ্যাঁ, তাহলে এই যে আবার তোমার তাহলে তোমাকে রেস্ট নেওয়ার জন্য এদিকে একটা ভি দেবো, সেমা যে এদিকে একটা ভি দেবো। এখন তাহলে এটা হচ্ছে বৃষ্টির লব্ধি। এখন এটাকে যদি আমি বের করি তাহলে এরকম হচ্ছে, এইদিকে একটা, এটা বড় যেহেতু দেখতেছি আমি, এইদিকে একটা ছোট একটা থাকতেছে, তাহলে এই দুইটা লব্ধি এই বরাবর তুমি তাহলে বৃষ্টি পড়তে দেখবা, এই বরাবর তুমি ছাতা ধরবে। তো এগুলি আমরা এখন দেখবো। আপাতত আমরা একটা আইডিয়া নিলাম যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ছিলাম, সবাই এগুলো নোট করে তুলে নাও। তো ফার্স্টে দাও কেস 1, কেস 1 দিয়ে দাও অবজারভার স্থির। পর্যবেক্ষক মানে তুমি বা তোমার কার বা তোমার বাইক, তুমি যেটাতে আছো ওগুলো স্থির আছে। এক্ষেত্রে কি হবে? তো খুব সুন্দর করে লিখে নাও যে এক্ষেত্রে অবজারভার বৃষ্টির ফোঁটাকে লব্ধি বরাবর পড়তে দেখবে। হ্যাঁ, এক্ষেত্রে অবজারভার বৃষ্টির ফোঁটাকে লব্ধি বরাবর পড়তে দেখবে। তো এটা আবার দুইটা কেস, কেস ওয়ানের আবার দুইটা হইতে পারে। প্রথমত হচ্ছে বাতাস নেই, এটা। তো যদি ধরো তুমি এখানে রেস্টে আসো মানে স্থির আসো, বাতাসও নাই, তাহলে এটার অ্যান্সার ডাইরেক্ট একটাই, তুমি ডাইরেক্ট বলে দিতে পারছো উলম্বভাবে নিচের দিকে বৃষ্টি পড়তে দেখবে। তার মানে দেখবে যে বৃষ্টি উলম্ব হয়ে পড়তেছে, তাহলে ছাতা কোন দিকে ধরবে? ছাতাও যেদিকে দেখতেছো, যেভাবে পড়তে দেখতেছো ওইভাবেই তো দেখবে, উলম্ব ভাবে ধরবে। হ্যাঁ, এই যে উলম্ব ভাবে, এই যে সোজা করে তুমি ছাতা ধরে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তো এইভাবে বৃষ্টি পড়তে দেখলে ছাতাও তো এইভাবেই ধরবে অবজারভার। ঠিক আছে, ছাতা ধরে আছে। এটা ছিল হচ্ছে কেস ওয়ানের প্রথম কেস, বাতাস নেই, এটা জীবনে আসবে না, জীবনে আস করবেও না। কেস টুটা দেখি, এটা তাও আসার চান্স আছে বাট খুব একটা ইম্পর্টেন্ট নয়। কেস টু হচ্ছে বাতাস আছে, তো এই ক্ষেত্রে কি হবে? তো ধরো একটা বৃষ্টির ফোঁটা আমি অক্ষর দিলাম, এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। হ্যাঁ, এক্স অক্ষ হচ্ছে রাস্তা বরাবর, ধরো সমতল যে রাস্তায় ওই বরাবর, এই বরাবর এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষ উলম্ব বরাবর। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার বৃষ্টি সর্বদা কি নিচের দিকে পড়ে না, তার মানে বৃষ্টি ভেক্টরটা এরকম ধরলাম, বৃষ্টি ওয়াই বেগে নিচের দিকে পড়তেছে। এখন বাতাস এই দিক থেকে এদিকে যেতে পারে, এই দিক থেকে এদিকে যেতে পারে, কোশ্চেন অনুযায়ী ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা ধরলাম যে এই দিক থেকে এদিকে যাচ্ছে, অঙ্ক অনুযায়ী আমরা ধরবো, কোনো সমস্যা নেই। তো এই দিক থেকে এদিকে যাচ্ছে। হ্যাঁ, ধরলাম বাতাসের বেগ এক্স। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তোমার
বৃষ্টির লব্ধি বেগ কত, মানে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ যেটা, মানে স্থির লোক যেটা দেখবে, এটাকে দুটো লব্ধি বরাবরই তো বৃষ্টি পড়তে দেখবে এই যেভাবে, হ্যাঁ লব্ধি বরাবরই দেখবে না। তো এক্ষেত্রে ভিরেন কত আসতেছে, মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ, এটাই। তাহলে এখন কোন দিকে ছাতা ধরবে, এর লব্ধির দিকে, যেহেতু অবজারভার স্থির, কোনো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টই হবে না। অবজারভার স্থির মানে এখানে কি, নো রিলেটিভ ভেলোসিটি, না অবজারভার যেহেতু স্থির তাহলে রিলেটিভ ভেলোসিটি কেমনে আসে। ওকে, তাহলে কোন দিকে ছাতা ধরতে হবে, তাহলে এইখান থেকে আমার বের করতে হবে যে কোন দিকে ছাতা হবে। এক্ষেত্রে আমার যে কথাটা তোমাকে বলছি যে আমরা এই বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে সবসময় আমাদেরকে কোনগুলো উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে এটা আস্ক করা হয়। তো উলম্ব রেখা কোনটা, এটা না, এই যে ওয়াই অক্ষটা আমার উলম্ব রেখা। এখন তাহলে আমি যদি এটাকে এক্সটেন্ড করি, এই যে এই কোণটা থিটা হয়, বা এই যে এটাও তো উলম্ব রেখা তাই না, এই কোণটাও থিটা হয়, একই জিনিস, এটা এটা বিপরীত কোণ, হ্যাঁ ওকে। তো এই বাহুটা আমার এক্স, তাহলে আমার সামান্তরিক বিধি অনুযায়ী এই বাহুটার মান এক্স, এটার মান ওয়াই, এটার মান ওয়াই। এখন তুমি আমাকে বলো এই সূক্ষ্মকোণী ত্রিভুজটাতে এই ট্যান থিটার মান কত, তাহলে আমি এখান থেকে বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু মডুলাস অফ লম্ব বাই ভূমি। এই সূত্র দিয়ে আমরা এখানে থিটা বের করবো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কেস ওয়ানের সেকেন্ড কনসেপ্ট, হ্যাঁ। তো আমি একটা ম্যাথ করাই, ম্যাথ করলেই ক্লিয়ার হবে। সবাই তুলে নাও। তো ম্যাথটা হচ্ছে এরকম, সবাই তোলো ম্যাথটা। সেটা হচ্ছে কোনো একদিন উলম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, ঠিক আছে পড়ছে, কোনো সমস্যা নেই। এমতো অবস্থায় 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ হতে উত্তরে বাতাস বইতে শুরু করলো, হ্যাঁ। কোন স্থির ব্যক্তি ওই অবস্থায় কোন দিকে ছাতা ধরবে, খুবই ইজি একটা কোশ্চেন, ওকে। তো কনসেপ্টের চিন্তা করো, ধরো এটা আমার একটা রাস্তা, সমতল রাস্তা, এখানে একটা লোক দাঁড়ায় আছে, হ্যাঁ একটা লোক দাঁড়ায় আছে। এখন আমি বলতেছি আমার এটা হচ্ছে কি বলছে, দক্ষিণ হতে উত্তরে বাতাস বইছে, আচ্ছা আমি ধরলাম এটা কি দক্ষিণ ধরলাম, আমার ইচ্ছা, আমি ইচ্ছা মতো নিলাম এটাকে উত্তর ধরলাম, হ্যাঁ। তাহলে বাতাস কোন দিকে বলতেছে, যে দিকে বাতাস বলছে, হ্যাঁ ঠিক আছে। আর বৃষ্টি কিভাবে পড়তেছে, অবশ্যই বৃষ্টি সবসময় উলম্ব ভাবেই পড়ে, এই যে উলম্ব ভাবে এত বেগে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি এইভাবে উলম্ব ভাবে পড়তেছিল, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার কনসেপ্ট। এখন এই লোকটা কিভাবে ছাতা ধরবে, আচ্ছা এখন আমরা এই চিত্র কোশ্চেন সলভ করার সময় তো আমরা এই চিত্র আর্ট করবো না, আমরা তো এটা তোমাকে বোঝানোর জন্য আর্ট করলাম যে এরকম হচ্ছে কেসটা। যখন আমরা সলভ করবো তখন আমরা কিভাবে করবো এটা আমি দেখাচ্ছি। তো এর আগের অঙ্কটা আমি ডান দিকে নিয়েছিলাম বাতাসের বেগ, এবার বাম দিকে নেব ইচ্ছা করেই, যাতে তোমাদের কনফিউশন দূর হয়। তো বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে পড়তেছে, এটা তো সর্বদাই উলম্ব নিচের দিকেই পড়বে। তো কত বেগে বৃষ্টি পড়তেছিল, 5 বেগে, হ্যাঁ। এটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটাকে আমি ওয়াই বলতেছি, হ্যাঁ ওয়াই। আর বাতাস কোন দিকে পড়ছিল, দক্ষিণ হতে উত্তর দিকে, এটাকে আমি দক্ষিণ ধরছিলাম, এটাকে উত্তর ধরছিলাম, নেগেটিভ এক্সিস দিকে, তার মানে বাতাস এই দিকে, এই যে এর আগের বার ওই দিকে নিছিলাম, দিকে ইচ্ছা করে এদিকে নিলাম। এটার বেগ, এটার মান কত, 5, বা এটা -5 যেহেতু এদিকে, এটাও -5, ওকে। তাহলে যেহেতু অবজারভার স্থির, তার মানে কি লব্ধি বেগ বরাবর বৃষ্টি পড়বে। তাহলে আমি আগে দেখি বৃষ্টির লব্ধি বেগ কত, ভি রেইন, তাহলে ভি রেইন কত, এই দুইটার লব্ধি, তার মানে কত, -5 জে ক্যাপ, এই যে এটা, আর এটার জন্য কত, -5 আই ক্যাপ, এটা এই দুইটার লব্ধি। তাহলে আমার এইটা হচ্ছে এদের লব্ধির দিক। আমার বের করতে বলছে কি কোন দিকে ছাতা ধরবে, থিটাই তো ধরছে চাইছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবো। তো আমি যদি এই সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা চিন্তা করি,
তাইলে আমার কি সূত্র কি ছিল, tan থিটা ইকুয়ালস টু মডুলাস অফ x বাই y, বা এইভাবে চিন্তা না করলে যে এটাই কত, এটা 5, এটাও 5, লম্ব 5 ভূমি 5। তাহলে এখানে আমরা মডুলাস নিচ্ছি কারণ সূক্ষ্মগণিত দিব, আমরা সূক্ষ্মগণিত ইউজ হলে তো ভিতরে মাইনাস হওয়ার চান্স নেই, কোন তো সূক্ষ্মগণিত হবে, এই জন্য মডুলাস দেওয়া ডাইরেক্ট। তাহলে 5/5, হ্যাঁ, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 বা tan 45 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যান্সার। কত ইজি দেখছো? ওকে, এবার কেস 2। কেস 1 আমি তাহলে মিশাই দিলাম, ম্যাটটা তুলে নাও সবাই, সবাই তুলছো। এবার কেস 2, কেস 2, কেস 2 হচ্ছে এবার অবজারভার যদি গতিশীল হয়, এবার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট অ্যাপ্লাই হবে। তাহলে এবার কি থাকবে, এবার আমরা এটাকে রিলেটিভ ভেলোসিটি দিয়ে করতে হবে, এটা দিয়ে করতেই হবে, তাছাড়া আমি গতিশীল অবজারভারের জন্য আমি কিভাবে বের করবো? ওকে, তো দেখি এটারও আবার দুইটা কেস আছে। প্রথমটা হচ্ছে বাতাস নেই, অবজারভার গতিশীল, বাতাস নেই, এই ক্ষেত্রে কি হবে দেখি। তো এক্ষেত্রে কি হবে দেখি। তো ধরো আমার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, বৃষ্টি তো উলম্বভাবে নিচের দিকে পড়তেছে, হ্যাঁ ওয়াই বেগে, অবজারভার ধরে এদিকে যাচ্ছে এক্স অক্ষ আর ভি বেগে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে। তাহলে আমি এখানে ভি রেন কত, ভি রেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই জে ক্যাপ, আর ভি অবজারভার কত, ভি আই ক্যাপ। তাহলে ভি রিলেটিভ কত, ভি রেন মাইনাস ভি অবজারভার মাইনাস ওয়াই জে ক্যাপ মাইনাস ভি আই ক্যাপ। আর এই যে এই ভেক্টরটা আসছে, এই ভেক্টরটা কেমন, মাইনাস ওয়াই মাইনাস ভি। তাহলে এইটা হচ্ছে আমার থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু মডুলাস অফ, এই যে এটা কত ভি না, ভি মান বসাচ্ছি শুধু, আর এটা কত ওয়াই, ওয়াই। এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে, এটা হচ্ছে এটা কনসেপ্ট। তুলে নাও, আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করলে তোমাদের পুরো কনসেপ্টটা আবার ক্লিয়ার হবে। তো কোশ্চেনটা হচ্ছে, কোনো একদিন ভাবে বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর 10 বেগে আনুভূমিক ভাবে গতিশীল কোনো ব্যক্তি কোন দিকে ছাতা ধরবে। তো আমি চাবো তোমরা আগে একটা নিচে নিচে ট্রাই করে নাও একটা, তারপর হচ্ছে আমার সলিউশনটা দেখো। ওকে, তো আমি সলিউশনটা দিচ্ছি, খুব ইজি সলিউশন। তো কি হচ্ছে, কোনো একদিন অনুরূপভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, তার মানে বৃষ্টির বেগ এইদিকে 10, এমন অবস্থায় 10 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গতিশীল। আচ্ছা, আমার ডানে ধরলো একই কথা, কোন আমার সেমই আসবে, আমি চাইলে ব্যক্তিকে এইদিকেও ধরতে পারি যাচ্ছে, এইদিকে ধরতে পারি যাচ্ছে, আমার কোনো সমস্যা নেই, এইদিকে ধরলাম। হ্যাঁ, 10 বেগে ব্যক্তি যাচ্ছে, তাই আমার ভেলোসিটি অফ রেইন কত। এবার যেহেতু বাতাস নেই, তাহলে বৃষ্টির লব্ধি বেগ কি, শুধু বৃষ্টির উলম্ব বেগ। ভেলোসিটি অফ অবজারভার কত, আই ক্যাপ। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি। এখন এই রিলেটিভ ভেলোসিটির দিকেই আমরা ছাতা ধরবো। তো রিলেটিভ ভেলোসিটির দিকটা বের করার ট্রাই করি। এটার জন্য আমাদেরকে আরেকবার একটা গ্রাফ আর্ট করতে হবে।
তাহলে এটার মানে কি 10 আই ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ, এটা মাইনাস 10 জে ক্যাপ এটা। হ্যাঁ, তাহলে আমার এই কোনটা দরকার, থিটা। তাহলে এটা কত 10, এটাও 10 মান, আমার জাস্ট মডুলাস নিচ্ছি তো। তাহলে কত tan থিটা ইকুয়াল টু মডুলাস অফ 10/10 বা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, এটা ঠিক আছে, অঙ্কটা তুলছো। তো আরেকটা করি, একটু আর একটু অ্যাডভান্স। তো কোশ্চেনটা হচ্ছে কোন একদিন উলম্বভাবে বৃষ্টি পড়ছে, এমত অবস্থায় 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল কোন অবজারভার বের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা ধরে আছে। বৃষ্টি উলম্ব বেগ বা প্রকৃত বেগ কত, একই জিনিস। উলম্ব বেগও বলতে পারে, প্রকৃত বেগও বলতে পারে। ওকে, তো আমরা কি জানি, এটা এক্স অক্ষ, এটা অক্ষ। হ্যাঁ, বৃষ্টি সর্বদা উলম্ব ভাবে নিচের দিকে পড়ে, ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, এটা ওয়াই। আর ব্যক্তি ডানে বামে যে অনুযায়ী দেবে, এমন তো 10 মিটার বেগে গতিশীল ধরলাম, ব্যক্তি এদিকে 10 বেগে গতিশীল। আর ছাতা কোন দিকে ধরছে, উলম্বের সাথে 30 ডিগ্রি করে। ওকে, ঠিক আছে, তো আমি করার ট্রাই করি। তাহলে দেখি, আমি আগে ডাটাগুলো লিখি। এই ধরনের কোশ্চেনে ডাটা লিখলে অর্ধেক সলিউশন হয়ে যায়। তাহলে ভেলোসিটি অফ রেইন কত, মাইনাস ওয়াই জে ক্যাপ। হ্যাঁ, ভেলোসিটি অফ অবজারভার কত, 10 আই ক্যাপ। রিলেটিভ ভেলোসিটি কত, মাইনাস ওয়াই জে ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ। হ্যাঁ, এমন কোশ্চেনে বলা হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে চাঁদা ধরে আছে। ওকে, তো এই ভেক্টরটা কেমন হবে, মাইনাস ওয়াই মাইনাস 10, তাহলে মাইনাস 10 এইদিকে, মাইনাস ওয়াই এইদিকে। হ্যাঁ, এটা থিটা। তাহলে এই থিটার মান কত, 30 বলা আছে। তাহলে আমরা কি জানি, tan 30 সমান মডুলাস অফ, এই যে এটা 10, এটা 10 হলে এটাও 10 লম্ব। তার মাইনাস তো আমাদের দরকার নেই, আমরা মডুলাস দেওয়া আছে স্যার, দিলাম মাইনাস। মাইনাস তো মডুলাসের ভিতরে দিয়ে কাটা চলেই যাবে, আমাদের এর মাথা নেই। তো যেহেতু মডুলাস আছে, মাইনাস মাইনাস তুলে দিলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু 10/1030। আর tan 30 মান কত, 1/√3, তার মানে হচ্ছে 10√3। এটা আমার অ্যান্সার। এটা হচ্ছে বৃষ্টির উলম্ব বেগ বা বৃষ্টির প্রকৃত বেগ। ওকে, ম্যাটটা তুলছো। আশা করি আমি ঠিক আছে সলিউশন, এটা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার বৃষ্টি বেগের লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে বাতাস থাকলে কি হবে। তারপর কিছু অ্যাডভান্স প্রবলেম করবো বৃষ্টি বেগে, তাহলে আমাদের বৃষ্টি বেগ শেষ। কেস 2 এর কনসেপ্ট 2, সেটা হচ্ছে বাতাস আছে। তো এক্ষেত্রে কি হতে পারে, ধরো
ধরো বৃষ্টি এইভাবে পড়তেছে ওয়াই বেগে, হ্যাঁ মাইনাস ওয়াই বেগে, বাতাস এদিকে আছে এক্স বেগ, দেখতে দেখতে যাচ্ছে ভি বেগে। তাহলে এক্ষেত্রে আমি কি বলবো, ভি রেইন কত আমার, মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ, ভি অবজারভার ভেলোসিটি অফ অবজারভার কত, ভি আই ক্যাপ। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত, ভি রেইন মাইনাস এটা, তাহলে হচ্ছে কি এটা মাইনাস এটা, এক্স মাইনাস ভি আই ক্যাপ মাইনাস ওয়াই জি ক্যাপ। এরপর এইটার দিক বের করলে আমাদের সলিউশন শেষ। একটা অঙ্ক করে, অঙ্ক করলে বুঝবা যে কতটা ইজি। তো এবার কোশ্চেনটা এরকম, আমি হচ্ছে কথাগুলো লিখলাম না, চিত্র দিয়ে দিলাম, হ্যাঁ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা আচ্ছা, তো এবার এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা হচ্ছে কেস টু, মানে হচ্ছে আমাদের কেস টু এর সেকেন্ড কনসেপ্ট, সেটা হচ্ছে বাতাস আছে এই ধরনের কনসেপ্ট। তো কোশ্চেনটা হচ্ছে, কোনো এক ব্যক্তি উত্তর হতে দক্ষিণ দিকে 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল এবং বৃষ্টি ওই অবস্থায় উলম্বভাবে 5 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে, আর বাতাস দক্ষিণ হতে উত্তর দিকে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তাহলে কি ব্যক্তি উত্তর থেকে দক্ষিণে 10 বেগে এবং বাতাস দক্ষিণ দিকে উত্তরে 5 বেগে গতিশীল, আর বৃষ্টি উলম্বভাবে 5 বেগে পড়ছে। তো কোশ্চেন হচ্ছে কোন দিকে ছাতা ধরবে। এটা হচ্ছে আমাদের কেস টু, এবং এটাই কেস টুর সেকেন্ড কনসেপ্ট, আর এটাই আমাদের লাস্ট কনসেপ্ট। ওকে, তো এই কোশ্চেনটা সলিউশনের জন্য আমরা প্রথমে দিই, তাহলে ডাটাগুলো বসাই। এইদিকে বৃষ্টি উলম্ব বেগ কত, 5 বা -5 যেটা, এদিকে কত বাতাসের বেগ 5, আর ব্যক্তি এদিকে যাচ্ছে কত বেগে যাচ্ছে, 10 বেগে যাচ্ছে। ওকে, তো আমি এই কোশ্চেনটা সলিউশন করার জন্য এখানে সলিউশন করি, ডাটা লিখি। সেটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন কত, 5 -5 জে ক্যাপ প্লাস 5 আই ক্যাপ। ভেলোসিটি অফ অবজারভার কত, -10 আই ক্যাপ। হ্যাঁ, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। হ্যাঁ, তাহলে -5 জে ক্যাপ প্লাস 5 আই ক্যাপ মাইনাস -10 আই ক্যাপ। ওকে, তো মাইনাসে মাইনাস এটা প্লাস হবে, পরের লাইনে তোমরা প্লাস করো, তোমাদের কাছে তো আর মার্কার নেই, আমার কাছে মার্কার আছে, একটু সুবিধা নেই। তো এটা করলে কত হচ্ছে, 15 আই ক্যাপ -5 জে ক্যাপ। হ্যাঁ, এখন এই যে রিলেটিভ ভেলোসিটিটা যেটা এই দিকেই তো ছাড়া ধরতে হবে, তখন এখন আমাদের কাছে রিলেটিভ ভেলোসিটির দিকটা বের করা। তো আমাদের 15 আই ক্যাপ কোন দিকে হবে, এই দিকে হবে 15, আর 5 কোন দিকে, -5 হবে এই দিকে। হ্যাঁ, তো এই সমান্তরিকের লব্ধি এইদিকে, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমি যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, এটা কত 15, তাহলে মডুলাস অফ 15/5 থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স সিরিজ, যেটার ভ্যালু হবে তোমার, একটা সেকেন্ড ক্যালকুলেটর দিয়ে একটু দেখি আমি কত আসে, 71.56, 71.56 ডিগ্রি। তার মানে এত কোণে ছাতা ধরতে হবে। শেষ আমাদের বৃষ্টির অঙ্ক। এখন আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম করব। আচ্ছা, তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট বৃষ্টির অঙ্কের। এখন কিছু অ্যাডভান্স ম্যাথ করব। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে, কোনো একদিন উলম্ব ভাবে 5 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে,
এমত অবস্থায় 10 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকভাবে বাতাস বইতে শুরু করলো, গতিশীল কোনো এক পর্যবেক্ষকের নিকট বৃষ্টি উলম্বভাবে পতনশীল মনে হলে পর্যবেক্ষকের গতি নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোনো একদিন অনুভবে বৃষ্টি 5 মিটার/সেকেন্ড বেগে পড়ছে, এমন অবস্থায় 10 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকভাবে বাতাস বইতে শুরু করলো, গতিশীল কোনো এক পর্যবেক্ষকের নিকট বৃষ্টি উলম্বভাবে পতনশীল মনে হলে পর্যবেক্ষকের গতি নির্ণয় করো। ওকে, তো আমি ম্যাথ থেকে ডাটা লেখা শুরু করি। ডাটা লিখলে আমরা সলভ হয়ে যাবে ইজিলি। ফিজিক্সের অর্ধেক প্রবলেম ডাটা লিখতে পারলে সলভ হয়ে যায়। উলম্ব বেগ কত? 5, নিচের দিকে, এইদিকে 5। হ্যাঁ, বাতাস ধরলাম এইদিকে এগিয়ে যাচ্ছে, ধরলাম যদি কিছু বলা নেই 10। ধরলাম পর্যবেক্ষক এদিক থেকে এদিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ভি। তাহলে আমি ডাটাগুলো লিখি। যাই হোক, ধরার দরকার ছিল না যদিও। আচ্ছা, তাহলে আমার ভি রেন কত এখানে? ভি রেন ইকুয়ালস টু -5 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ। তারপর ভি অবজারভার কত? ভি আই ক্যাপ, যেহেতু দিয়ে যাচ্ছে ভি, তাহলে রিলেটিভ কত আসে? ভি রেইন মাইনাস ভি অবজারভার, তাহলে 10 মাইনাস ভি। ওকে, এখন দেখো কোশ্চেনে কি বলছে? গতিশীল এক পর্যবেক্ষকের নিকট বৃষ্টি উলম্বভাবে পতনশীল মনে হলে, তার মানে ভি রিলেটিভ কোন দিকে? ভি রিলেটিভের দিক হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে তোমার ভি রিলেটিভের দিক। হ্যাঁ, এখন তাহলে বলো, এটা যদি ভি রিলেটিভের দিক হয় তাহলে ভি রিলেটিভের কোনো এক্স উপাংশ আছে? আমি দেখতেছি যে ভি রিলেটিভের ওয়াই অক্ষ হওয়ার উপাংশ আছে, এক্স অক্ষে কোনো উপাংশ নাই। তার মানে এই ভ্যালুটা আমার 0 হওয়া চাই। হ্যাঁ, তার মানে আমি পরে লিখতে পারি অতএব 10 মাইনাস ভি ইকুয়ালস টু 0, অতএব ভি ইকুয়ালস টু 10। যেহেতু আমাদের ভি এর মান 10 আসছে, +10, তার মানে আমাদের দিক ধরাটা ঠিক ছিল। আমি যদি এই দিকে ভি ধরতাম, মানে আমি ইচ্ছা মতো ধরতে পারতাম, তাহলে ভি এর মান মাইনাস আসতো, তার মানে আমাদের এইদিকে যাচ্ছিলাম, মানে আমাদের দিক ধরা ভুল হইতো। তো আমাদের ভি এর মান পজিটিভ আসছে, তার মানে আমাদের দিক ধরা ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সলিউশন। এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স প্রবলেম। এখন একটা জিনিস এখানে অবজার্ভ করে দেখো, ব্যক্তির বেগ আর বাতাসের বেগ কিন্তু সেম হয়েছে। তো এটা খাতায় সুন্দরভাবে তুলে রাখো যে ব্যক্তি এবং মানে অবজারভার এবং বাতাস যদি একই দিকে একই বেগে মানে একই দ্রুতিতে গতিশীল হয়, বা দুজনের বেগ যদি একই হয়, মানে বেগ একই হওয়া মানে কি মান এবং দিক দুইটাই সেম, তাইলে হচ্ছে বৃষ্টি সর্বদা উলম্ব হয়ে পড়বে পর্যবেক্ষকের সাপেক্ষে। হ্যাঁ, যেমন এটা একই দিক হয়েছে, বৃষ্টি উলম্ব হয়ে পড়তেছে। আসলে কি এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তখন এই যেদিকে একটা 10 থাকে এই 10 ক্যান্সেল আউট হয়, বৃষ্টি উলম্ব হয়ে পড়ে। তো এখন হেডিং দাও। প্রথম হেডিং হচ্ছে বাসের কাজ ভেজা, ইম্পর্টেন্ট টপিক। স্পেশাল প্রবলেমের ভিতরে একটা প্রবলেমটা হচ্ছে বাসের কাজ ভেজা। হ্যাঁ, এটা হচ্ছে একটা কেস আর কি, বৃষ্টির অঙ্কের স্পেশাল কেসগুলোর ভিতরে একটা। আচ্ছা, তো
একটা বাস, এটা ধরো বাসের সামনের কাজ, বাসটা এইদিকে হচ্ছে ভি বেগে গতিশীল। হ্যাঁ, বাতাসও ধরো এইদিকে বইতেছে, এইভাবে বাতাস বইতেছে এক্স বেগে, বৃষ্টি এইভাবে পড়তেছিল ভাবে ওয়াই বেগে। তোমার এই ধরনের অঙ্কে আস করবে যে কখন শুধু সামনের কাজ ভিজবে, কখন শুধু পিছনের কাজ ভিজবে, কখন উভয় কাজ ভিজবে। তো এই ধরনের অঙ্ক আমাদের করতে হবে। আমরা একটা অঙ্ক তুললেই বুঝবা। হ্যাঁ, দেখো এখন সলিউশনটা আমি একটা ম্যাথ তুললাম, এটা সলিউশন করাচ্ছি। আচ্ছা, ম্যাথটাই তুলি, ভাষা দিয়েই তুলি, চিত্র না করি। খুব কষ্ট লাগে ম্যাথ তুলতে, কি করবো, গরিব মানুষ, বোর্ড নাই, মানে বোর্ড বলতে ডিজিটাল ওই যে টিভি গুলো নাই। এত বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে এবং 60 বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত বাসের গতিবেগ নির্ণয় করো যাতে এই নাম্বার গাড়ির উভয় কাজ ভিজে। বি নাম্বারে হাত ব্যথা, শুধু সামনের কাজ ভিজে, শুধু আমরা তুলে নাও পিছনের কাজ। ওফ, তো চিত্রটা আর্ট করি। একটা বাস যাচ্ছে কোথায়, হ্যাঁ, ও 10 কিলোমিটার বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তেছে এইদিকে 10 বেগে। হ্যাঁ, এবং 60 কিলোমিটার পূর্ব হতে পশ্চিম ধরলাম, এটা পূর্ব, এটা আমি পশ্চিম ধরলাম। তো এদিকে বাতাস বইতেছে 60 বেগে, আর বাস যাচ্ছে এদিকে ভি বেগে। আচ্ছা, এই হচ্ছে আমার কোশ্চেনে দিচ্ছি। এখন তো সলিউশন, এটা সলিউশন। তো সলিউশনে আমি, এগুলো কোশ্চেনের পার্ট, এখন সলিউশন অনুযায়ী আমি একটা চিত্র আর্ট করবো। সেটা হচ্ছে আমার বাতাসের বেগ এইদিকে কত কত দেওয়া আছে, 60, তাই না, 60, বৃষ্টির বেগ 10, গাড়ির বেগ ভি, বললাম ভি। হ্যাঁ, তাহলে আমার এখানে হচ্ছে ভি রেইন ইকুয়ালস টু আসে হলো 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ, ভি অবজারভার ইকুয়ালস টু আসে হলো ভি আই ক্যাপ। তাহলে ভি রিলেটিভ হচ্ছে ভি রেইন মাইনাস ভি অবজারভার, মানে 60 মাইনাস ভি আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। ও, এটা আসলো। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, ধরো আমার এটা বাস, এখানে বাসটা এদিকে যাচ্ছিল। আচ্ছা, কখন উভয় কাজ ভিজবে, একটা জিনিস খেয়াল করো, যদি বৃষ্টির রিলেটিভ ভেলোসিটির দিকটা এইদিকে হয়, তাহলে কি শুধু সামনের কাজ ভিজতেছে না পিছনের কাজ কি ভিজতেছে? কোনো চান্সই নেই। মানে রিলেটিভ ভেলোসিটি যদি একটু এইদিকে সরে আসে, তাইলেই হচ্ছে শুধু সামনের কাজ ভিজবে। আবার যদি রিলেটিভ ভেলোসিটির দিকটা এইদিকে হয়,
তাহলে এই পিছনের কাজ ভেজার কোনো চান্স আছে? সরি, সামনের কাজ ভেজার কোনো চান্স আছে? শুধু পিছনের কাজ ভিজবে না, তাই না? আর যদি রিলিফ ভেলোসিটি এই বরাবর হয়, তাহলে দেখো উভয় কাছে ছুঁয়ে ছুঁয়ে আসতেছে, মানে উভয় কাছে ভিজতেছে। তার মানে প্রথম ক্ষেত্রে বলতেছে আমার রিলেটিভ ভেলোসিটির দিক যদি এই বরাবর হয়, তাহলে উভয় কাজ এই দিকে হইলে শুধু সামনের কাজ, এই দিকে হইলে পিছনের কাজ। তাহলে এটা কি আমার উভয়, এটা হচ্ছে শুধু সামনের, এটা হচ্ছে পিছনের কাজ ভেজার জন্য দিকে এদিকে হইতে হবে। হ্যাঁ, ওকে। তো এখন দেখো, তাহলে উভয় কাজ ভেজার জন্য কি রিলেটিভ ভেলোসিটি এই দিকে হইতে হচ্ছে। আর এই দিকে কখন হবে? যখন এই এক্স উপাংশটা শূন্য হবে। তাহলে এ নাম্বারের সলিউশন কি? 60 মাইনাস ভি ইকুয়ালস টু 0। এক্স উপাংশ শূন্য মানে কি? শুধু ওয়াই উপাংশ আছে, তাই না? তাহলে ভি ইকুয়ালস টু 60, এটা হচ্ছে এ নাম্বারের সলিউশন। তার মানে বাস যদি এদিকে 60 বেগে যায়, তাহলে শুধু উভয় কাজ ভিজবে। মানে আমি একটু আগে বলছিলাম যে বাতাসের বেগ এবং গাড়ির বেগ যদি সেম হয়, তাহলে বৃষ্টি উলম্ব হয়ে পড়ে, আর উলম্ব হয়ে পড়লে উভয় কাজ ভিজে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এই নাম্বারের সলিউশন গেল। এবার বি নাম্বারটা। এখন দেখো সামনের কাজ বলছে, তাই না? সামনের কাজ বেরোর জন্য কি রিলেটিভ ভেলোসিটিটা এইদিকে হইতে হচ্ছে। এইদিকে হওয়া মানে কি? দেখো রিলেটিভ ভেলোসিটির দুইটা কম্পোনেন্টই নেগেটিভ হচ্ছে না, এক্স কম্পোনেন্টও নেগেটিভ, ওয়াই কম্পোনেন্টও নেগেটিভ। ওয়াই কম্পোনেন্ট তো আমরা চিত্র থেকে দেখতেছি যে নেগেটিভ, মানে ইকুয়েশন থেকে। তার মানে সামনের কাজ বেরোর জন্য এইটাও নেগেটিভ হইতে হবে। তার মানে এটা কি 60 মাইনাস ভি কখন নেগেটিভ হবে? যখন লেস দেন 0 হবে। হ্যাঁ, তার মানে ভি গ্রেটার দেন 60। তার মানে বাসের বেগ 60 এর থেকে বেশি হলে সামনের কাজ ভিজবে। হ্যাঁ, এটা গেল বি নাম্বার সলিউশন। এবার সি নাম্বার সলিউশন। শুধু পিছনের কাজ ভেজার জন্য কি এক্স কম্পোনেন্ট পজিটিভ হইতে হবে, ওয়াই কম্পোনেন্ট নেগেটিভ হইতে হবে। তাহলেই তো তোমার ফোর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে, তাই না? তার মানে এবার কি 60 মাইনাস ভি গ্রেটার দেন 0, অর্থাৎ ভি লেস দেন 60, মানে 60 এর থেকে কম বেগ হইলে শুধু পিছনের কাজ ভিজবে। তো আশা করি ম্যাথটা বুঝছো। আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল কিছু প্রবলেম আছে, ওগুলা কত ইজি দেখছো? একটা সূত্র দিয়ে সব অঙ্ক হচ্ছে। তোমরা বইয়ে দেখবে এক একটা অঙ্ক একভাবে করা, তো ওইভাবে করার কোনো দরকার নেই, এই নিয়মে করবো। কোশ্চেন তোলো, একই দিকে একজন ব্যক্তি একবার 2 মিটার পার সেকেন্ড বেগে আরেকবার 4 মিটার পার সেকেন্ড বেগে চললে বৃষ্টির ফোঁটা তার মাথায় উলম্ব ভাবে ও 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। এটা আজ করা হয়েছে। হ্যাঁ, ওকে। তো বলছে একই দিকে একজন ব্যক্তি, তার মানে দুইটা চিত্র ধরলাম। বাতাস এইদিকে আছে এক্স, বৃষ্টি এইদিকে পড়তেছে ওয়াই, ব্যক্তি এইদিকে যাচ্ছে ভি বেগে ধরলাম। হ্যাঁ, তো এই ব্যক্তির বেগ একবার কত হচ্ছিল? 2, আর একবার কত হচ্ছিল? 4। ওকে, তো দেখি তাহলে প্রথম ক্ষেত্রে
তাহলে প্রথম ক্ষেত্রে ভি রিলেটিভ কত, ভি রেইন কত, এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ মাইনাস, এখন কথা হচ্ছে ভাই বাতাসের বেগ আছে কিনা তো কোশ্চেনে বলা নেই, ওইটা আমাদের টেনশন নেই, যদি না থাকে এক্স তো জিরো আসবে, আমাদের ওগুলো কোনো মাথা ব্যথা নেই আপাতত। হ্যাঁ, আমরা ধরলাম না থাকলে জিরো, যদি বাতাস না থাকে তাহলে এটা জিরো ছিল। তো ধরলে এখানে কত আসে, প্রথমবার টু আই ক্যাপ, তার মানে কত এক্স মাইনাস টু আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, এটা প্রথম কেস। এবার দ্বিতীয় ক্ষেত্রে ভি রিলেটিভ ইকুয়ালস টু কত, ভি রেইন মাইনাস ভি ম্যান এক্স মাইনাস ফোর আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। আমি এখন পর্যন্ত কানা হাফেজের মতো করলাম, মানে মুখস্থ, আমি জানি যে এগুলো করা যাবে, এই পর্যন্ত আমি লিখতে পারি, এখন নিয়ে আমার মাথা খাটাবো আল্লাহ, এরপর তো আটকে গেছি, কিছু করতে পারতেছি না। আচ্ছা, এখন দেখা যায় যে বলছে প্রথম ক্ষেত্রে তার মাথায় উলম্ব হয়ে পড়ছে, আর আমাদের মাথায় একটা জিনিস খেললো যে উলম্ব হয়ে পড়া মানে কি, এইটা জিরো হওয়া, মানে ভি রিলেটিভের এক্স কম্পোনেন্ট জিরো হওয়া। তার মানে আমি অতএব ক নাম্বার থেকে লিখতে পারি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো বা এক্স ইকুয়ালস টু টু, মানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লিখতে পারছি, তার মানে এক্স এর ভ্যালু টু চলে আসছে। ওকে, তাছাড়া আমরা এমনিতেও জানি যে বৃষ্টি যখন উলম্ব হয়ে পড়ে তার মানে কি বাতাসের বেগ এবং ব্যক্তির বেগ সেম, তো ব্যক্তির বেগ দুই হলে বৃষ্টির বেগও দুই আসবে, জানতাম। ওকে, পরের বার দেখো এটার মানটাই আমি এখন এখানে ইউজ করব। তাহলে এখানে এটার মান কত, টু বসাইলে এটা কত আসে, মাইনাস টু আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, এটা হচ্ছে আমার ভি রিলেটিভ। এখন দেখো এটার আবার দিক কত দেওয়া আছে, 45 ডিগ্রি কোণে পড়ে। ওকে, তো এটা মাইনাস টু মাইনাস ওয়াই, এটার মানে কি, মাইনাস টু মানে যে এটা, মাইনাস ওয়াই মানে যে এটা, তাহলে এটা হচ্ছে আমার থিটা, যেটার মান 45। তাহলে আমি যদি বলি tan 45 equals to modulus of minus 2 by minus y, তাহলে y equals to 2 আসে, tan 45 মানে y equal to 2। তাহলে আমরা x এর ভ্যালু পাইছি, y এর ভ্যালু পাইছি। হ্যাঁ, তাহলে এখন কি বলছে, বৃষ্টির প্রকৃত বেগের মান দিক। তাহলে এখন বৃষ্টির প্রকৃত বেগ বা ভি রেইন কত আসতেছে, তাহলে তাহলে আমাদের ভি রেইন আসতেছে টু আই ক্যাপ আর ওয়াই এর মান কত টু, তাহলে মাইনাস টু জে ক্যাপ। এটা হচ্ছে বৃষ্টির লম্ব বেগ দুই, বাতাসের বেগ দুই, আর এই পুরোটা মিলে বৃষ্টির প্রকৃত বেগ। কারণ প্রকৃত বেগের মান অধিক, তাহলে এটার মান কত আসতেছে, প্রকৃত বেগের মান, তাহলে ভি রেইনের মান কত আসতেছে, রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার, ভেক্টরের মান তো বের করতেই পারো তাই না, ফোর ফোর রুট এইট হবে তা। হ্যাঁ, আর দিক কেমন বের করবো, এটা দিক বের করবো, এটা আমরা তো জানি দিক কেমন বের করে, এই যে এখানে টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস টু, তাহলে এই কোনটা বৃষ্টির প্রকৃত বেগের দিক। থিটা ইকুয়াল টু, তুমি চাইলে উলম্বের সাথে বের করতে পারো বা এক্স অক্ষের সাথে বের করতে, আমি উলম্বের সাথেই করবো। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ 2/2 বা 45 ডিগ্রি। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের দিকও 45 ডিগ্রি কোণে ছিল উলম্বের সাথে এই দিকে। তো এরকম অনেকভাবে তোমার কোশ্চেন প্যাচে প্যাচে আস করতে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের টেনশন নেই, তুমি পারবা, এটুকু বুদ্ধিমান তো তুমি অবশ্যই, তাই না, এগুলো করতেই পারবা আশা করি, এটা এটুকু কনফিডেন্স তোমাদের উপরে আছে। আর এগুলো যদি বুঝতে সমস্যা হয়, ফার্স্ট অফ অল ভাইয়া লেকচার অন থেকে দেখতে হবে ভেক্টরে। হ্যাঁ, তুমি হঠাৎ করে এসে এই লেকচার দেখবা একটু আলাদা পাই, অন্তত রিলেটিভ ভেলোসিটির শুরু থেকে এসে দেখতে হবে। হ্যাঁ, এখন রিলেটিভ ভেলোসিটি দেখতে হলে আবার টুকটাক কিছু কনসেপ্ট আটকাম, ওগুলোর জন্য ভেক্টর অন থেকে দেখতে হবে। তো আলটিমেটলি আমি বলবো তুমি ভেক্টর অন থেকে দেখো, ভেক্টরের লেকচার অন থেকে দেখো, দেখলে সবগুলো একদম ইজি মনে হবে তোমার কাছে। হ্যাঁ, এখন পরের কোশ্চেন, এগুলো সবগুলো কিন্তু মজার মজার কোশ্চেন এবং একটু কঠিনও, এবং সবগুলো কোশ্চেনই একটা সূত্র দিয়ে আমাদের হচ্ছে। তো এই কোশ্চেনটা একটু বেশি কঠিন। একটা গাড়ি আমাদের রাস্তাতে আছে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, গাড়িটা যাচ্ছে এইদিকে। হ্যাঁ, কত ডিগ্রি যাচ্ছে, ভেঙে যাচ্ছে।
দূরও ভি বেগে যাচ্ছে। বাতাস এইদিকে যাচ্ছে, সেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। আর কোশ্চেনে বলা হচ্ছে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে 5 মিটার/সেকেন্ড বেগে। এ হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, চিত্রটা এইভাবে তুলে নাও, লেখা লাগবে না, আমার লিখতে খুব কষ্ট হচ্ছে। তোমরা চাইলে নিজের মতো বিবৃতি দিয়ে লিখতে পারো। তো কোশ্চেনটা হচ্ছে গাড়ির বেগ কিরূপ হলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এ নাম্বার কোশ্চেন। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে সেম গাড়ির বেগ কিরূপ হলে শুধুমাত্র পিছনের, গাড়ির বেগ কিরূপ হলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে, গাড়ির বেগ কিরূপ হলে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। ওকে, হ্যাঁ। তো এই নাম্বারের সলিউশনটা দেখি। তো এটার জন্য আমি আগে চিত্র ড্র করি। গাড়ি যাচ্ছে এদিকে ভি বেগে, বাতাস যাচ্ছে এদিকে 10 বেগে, বৃষ্টি এদিকে পড়তেছে 5 বেগে। তাহলে আমি ডাটাগুলো লিখি এখানে। ভি রেইন কত আসতেছে, 10 i cap - 5 j cap। ভি অবজারভার কত আসতেছে, vi cap। হ্যাঁ, তাহলে ভি রিলেটিভ কত আসতেছে, ভি রেইন মাইনাস ভি অবজারভার, 10 - vi cap - 5 j cap। ওকে, এটুক তো প্রত্যেকবার আমরা করবোই। হ্যাঁ, এখন কি করা যায়? এখন দেখো একটু, শুধুমাত্র সামনের কাজ দিবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কাহিনীটা কিরকম হইতে পারে? ধরো আমার এটা গাড়ির কাজগুলো, হ্যাঁ, এটা 60, এটা 45। আচ্ছা, বিশেষ যদি উলম্ব হয়ে পড়তো, উলম্ব হয়ে পড়তো, তাহলে দেখো উভয় কাজে কিন্তু ভিজতেছিল। হ্যাঁ, উভয় কাজে ভিজতেছিল বৃষ্টি উলম্ব হয়ে পড়লে। আবার যদি বৃষ্টি হালকা তীর্যক ভাবে পড়ে, তাও দেখো উভয় কাজে কিন্তু ভিজতেছে। এখন আরো যদি তীর্যক ভাবে পড়ে, একটা টাইম এসে দেখছো পিছনের কাছে ভিজতেছে না, এখন কখন ভিজবে না এটা একটু বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে গাড়ির কাজ, এই কোণটা 60, এটা 45, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন দেখো তোমার ভি রিলেটিভ যখন এই যে এই বরাবর ছুঁয়ে চলে যাবে, তখন পিছনের কাজ জাস্ট ছুটছে, কিন্তু এর থেকে যখন একটু বেশি হবে, তখন কিন্তু আর পিছনের কাজ ভিজতেছে না। তার মানে আমার মনে রাখতে, আমার এই যে কোণটার মান, এটা 60, এটা কত, 30। তার মানে আমাদের উলম্বের সাথে কোণটা যেটা থিটা গ্রেটার দেন 30 ডিগ্রি হলে শুধু সামনের কাজ ভিজবে। এখানেও সুন্দর করে, তার মানে থিটা গ্রেটার দেন 30 ডিগ্রি হলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে, এই থিটা কি উলম্বের সাথে। তো আমি খুব সুন্দর করে আমি এটা চিত্রটা এখানে মিশিয়ে দিলাম। বুঝছো তো? এটা না বুঝলে ভিডিও পজ করে আবার বুঝে নিও। ঠিক আছে? ওকে, তো আমাদের এই থিটা গ্রেটার দেন 30 কখন হবে এটাই বের করতে হবে। তো এই 30টাও আবার কোন দিকে হইতে হচ্ছে দেখছো? আমরা যেটা এই যে চিত্রটা আঁকলাম, মানে আমাদের ভিরিলিভের এই যে এই দিকে হইতে হচ্ছে। আচ্ছা, এদিকে যদি 30 হয়, তাহলে আমার এরকম হবে। তার মানে আমার ভিরিলিভের এক্স কম্পোনেন্টও নেগেটিভ হচ্ছে, ওয়াই কম্পোনেন্টও নেগেটিভ হইতে হবে, এবং ওয়াই কম্পোনেন্টের মান তো আমাদের 5 দেওয়াই আছে, -5। এবং এক্স কম্পোনেন্টের মান কত হইতে হবে? এক্স কম্পোনেন্টের মান কত আছে? 10 - v না? এই মানটা তো নেগেটিভ হইতে হবে। ঠিক আছে? এখন দেখো এই মানটা যদি আমাদের 30 হয়, এই কোণটা যদি 30 হয়, তাহলে আমি কি লিখতে পারি? tan 30 ইকুয়ালস টু কি, মডুলাস অফ, এই যে মাইনাস চলে গেলে 10 - v থাকে শুধু, এখানে 5 থাকবে। হ্যাঁ, তাহলে tan 30 মান কত? 1/√3 ইকুয়ালস টু 10 - v/5। তাহলে 10 - v ইকুয়ালস টু কত? 5/√3।
একটু দেখি আমি হিসাব করে 5/√3 ভ্যালু কত আসে। 5√3 2.886 বা 2.886, এটা আসে 5/√3 মান। অতএব v ইকুয়ালস টু 10 মাইনাস 2.886, তাহলে আসে v ইকুয়ালস টু 7.113। অতএব গাড়ির বেগ এইটা হইলে পিছনের তখন পিছনের কাজ ছুঁয়ে যাচ্ছে বৃষ্টি আর সামনের কাজ ভিজতেছে। এখন দেখো এটার মান যদি আরো বেশি হয়, এটার মান যদি এটা থেকে বেশি হয়, তার মানে এটার মানও এই ভি এর মান যদি থেকে বেশি হয় তাহলে এটা বাড়বে। এটা বাড়লে কিন্তু আলটিমেটলি নেগেটিভ টার্মটা আরো বড় হচ্ছে না। এটা যখন 7.113 ছিল তখন এটা একটা ভ্যালু হচ্ছিল, এটার মান যদি 8 হয় তখন এটা আরো নেগেটিভ হচ্ছে। ওয়েট, চিন্তা করে নি একবার। ওকে, তো আমার এটার মান 10, এটার মান ভি। আচ্ছা, ভুল করছি কোথাও। নেগেটিভ হইতে হবে, এটা নেগেটিভ হইতে হলে 10 মাইনাস ভি। ওকে, আমি ভুল করছি কোথাও, আমি এটা সলিউশনটা বুঝাচ্ছি, আবার করি। তো আমার কন্ডিশন কি থিটা গ্রেটার দেন 30 হইতে হবে, হ্যাঁ, থিটা 30 ডিগ্রি থেকে বেশি হইতে হবে। ওকে, তো আমি এখানে চিট আউট করলাম। তো আমাদের এই কোণটা কখন 30 ডিগ্রি হবে? যখন এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ হবে, তাই না? ওকে, এই কোণটা যদি আমার 30 হয় তাহলে আমি লিখতে পারি tan 30 সমান সমান এই যে এইটা বাই এইটা, যেটা মান -5, এবং এই যে টার্মটা 10 মাইনাস ভি এর মান আমি ধরলাম যে হচ্ছে আচ্ছা, tan 30 কখন হবে? যখন এর উপাংশটা ধরলাম এই যে এটাকে আমি বলতেছি -x, হ্যাঁ, এটা মাইনাস, তাহলে মডুলাস অফ -x/-5। আমি আগে এটার চিন্তা করতেছি না, আগে এটা দেখি তাহলে 10 কখন হইলে হচ্ছে। তাহলে এখান থেকে আমার x ইকুয়ালস টু আসতেছে 5, tan 30 মান কত? 1/√3, 5/√3 বা 5/√3, 2.886, এটা হচ্ছে আমার মান, হ্যাঁ। তো আমাদের এই এক্স এর মান যদি, মানে এই যে এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটার মান যদি, মানে এই যে যেটা এই কম্পোনেন্টটার মান যদি -2.886 হয় তাহলে এই কোণটা 30 ডিগ্রি হয়, হ্যাঁ। তাহলে আমাদের ভি এর মান কত আসতেছে? 10 প্লাস 2.886 বা আসতেছে 12.886, এটা হচ্ছে সলিউশন। তার মানে ভি এর মান 12.886 হলে আমাদের এই কম্পোনেন্টটা নেগেটিভ হয়ে যাবে। ভি এর মান 12.886 হলে 10 থেকে 12 বাদ দিলে থাকে -2.886, হ্যাঁ, ঠিক আছে, এই যে -2.886, ঠিক আছে, এটাই। তাহলে এটা হচ্ছে আমার সলিউশন। ভি এর মান এটা হলে বৃষ্টি 30 ডিগ্রি কোণে যাবে। এখন আমার তো ওইটা বলে না, বলছে ভিজবে না। তো দেখো ভি এর মান আরো যত বাড়বে, ভি এর মান আরো যত বাড়বে এই মানটা তত নেগেটিভ হবে, এই মানটা নেগেটিভ হলে এই মানটা তত আরো বড় হবে, আর এই মানটা যত বাড়বে এই কোণটাও তত এইদিকে যাবে, কোণটা তত এইদিকে সরতে থাকবে, তাই না? স্বাভাবিক না? তো আমাদের অ্যান্সার অতএব ভি গ্রেটার দেন 12.886 হলে শুধু সামনের কাজ ভিজবে। এটা হচ্ছে আমাদের এটা সলিউশন। তুলে নাও, খুবই কমপ্লেক্স ম্যাথ ছিল একটা। এবার এটার বি নাম্বারটা করব। তো বুঝছো এটা কাহিনী কি? এই যে এখান থেকে আমাদের বের করে নিতে হচ্ছে। ওকে, তো বি নাম্বারটা দেখি। তো
বি নাম্বারের জন্য আবার ওই সেম ইকুয়েশন, ভি রিলেটিভের যেটা আসছিল আমাদের, ভি রিলেটিভ আসছিল কত আমাদের, 10 মাইনাস ভি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। এবার কি বলছে, শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। এখন শুধুমাত্র পিছনের কাজ ভিজবে, তার মানে এবার বৃষ্টি এই দিকে পড়তে হবে, সামনের কাজ ছুঁয়া যাবে। এই কোণটা কত, এটা যদি 45 হয়, এটা 45, তার মানে এটা 45 হলে এটাও 45। হ্যাঁ, তার মানে এই কোণটা 45-এর থেকে বেশি হলে, মানে এই যে থিটা, যেটা এই থিটা হচ্ছে শুধু মাত্র পিছনের কাজ ভিজবে। ঠিক আছে, ওকে। তাহলে থিটা গ্রেটার দেন 45 হলে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। এখন এটা হওয়ার জন্য আমাদের কি হতে হবে, অবশ্যই এটা তো নেগেটিভ হইতে হবে, যেটা -5, আর এটার মান কত হতে হবে, পজিটিভ হইতে হবে এক্স। হ্যাঁ, তো এখন দেখি এখানে যদি আমার এটা এক্স হয়, এটা 5 হয়, তাহলে আমি tan45 যদি ইউজ করি, এখানে লিখি tan45 ইকুয়ালস টু মডুলাস অফ এক্স বাই 5, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু 5 আসছে। তার মানে আমার এই উপাংশটার মান পজিটিভ এবং 5 হইতে হবে। হ্যাঁ, তার মানে এই যে এটার মান +5 হইলে আমাদের বৃষ্টিতে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। তার মানে আমাদের কত, 10 মাইনাস ভি ইকুয়ালস টু 5, তাহলে ভি ইকুয়ালস টু কত আসতেছে, 5। তাহলে ভি এর মান যদি আমাদের 5 হয়, তাহলে বৃষ্টি সামনের কাজ এইভাবে ছুঁয়ে চলে যাবে। এখন দেখো, আমাদের ভি এর মান যদি আরো বাড়াই, মানে ভি এর মান যদি আরো কমাই, আমাদের যদি এক্স এর মান আরো বাড়ে, তাহলে ভি এই যে কোনটা আরো বড় হচ্ছে না, তাহলে আর কোনো সামনের কাজ ভেজার তো কোনো চান্স নেই। আর এক্স এর মান কখন বাড়বে, এইটা এই পুরোটাকেই তো আমি এক্স ধরলাম। হ্যাঁ, এক্স এর মান কখন বাড়বে, যখন ভি এর মান কম হবে। তার মানে এবার কি, অতএব ভি লেস দেন 5 হলে শুধু পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে, দেখে নাও। অতএব ভি লেস দেন 5 হলে শুধু পিছনের কাজ ভিজবে। তাহলে কনসেপ্ট বুঝছো? কারণ কি, ভি এর মান যদি 5-এর থেকে কম হয়, 4 হয়, তাহলে এই মানটা আরো, এক্স এর মান আরো বড় হচ্ছে, 3 হলে আরো বড় হচ্ছে, 2 হলে আরো বড় হচ্ছে, গাড়ি যদি পিছনের দিকে যাওয়া শুরু করে আরো বড় হচ্ছে। তাহলে আগের বার কত ছিল, আগেরটা সামনের কাজ ভেজার জন্য কি হচ্ছিল, ভি এর মান 12 পয়েন্ট সামথিং, মানে 12.88 মনে হয়, এরকম কিছু একটা আসছিল। ওটার থেকে বেশি হইলে শুধুমাত্র সামনের কাজ ভিজতেছিল। হ্যাঁ, আর ভি এর মান যদি 5-এর থেকে কম হওয়া শুরু করে, তাহলে শুধু পিছনের কাজ ভিজবে। ইভেন নেগেটিভে চলে গেল, গাড়ি যদি উল্টা দিকে যাওয়া শুরু করে, তাহলে আরো ভালো, কোনো টেনশন নেই। হ্যাঁ, নেগেটিভ মানে তাহলে 5 থেকে শুরু করে এই যে এইদিকে -ইনফিনিটি পর্যন্ত হইলে পিছনের কাজ ভিজবে। আর 12.88 সামথিং মনে হয় এরকম আসছিল, ওইটা থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যা হবে, এটাতে শুধু সামনের কাজ ভিজবে। এটা সামনের কাজ ভিজাবে, আর এটা হচ্ছে পিছনের কাজ ভিজাবে। হ্যাঁ, এই হচ্ছে এটা সলিউশন। তো আশা করি বুঝছো। এটা অনেক কঠিন একটা ম্যাথ ছিল, এটাই এখানকার আমার মতে সবচেয়ে টাফেস্ট ম্যাথ গুলোর ভিতরে একটা। এরপর একটা ম্যাথ দেখবো, এটা মনে হয় বোর্ডে আসছিল 19 সালে। তো এই ম্যাথটা যেটা আসছিল, এটা কনভেনশনাল নিয়মে করলে জীবনে মিলাইতে পারবা না। এখন যে ম্যাথটা দেখবো, যেটা বোর্ডের ম্যাথ, আমি ডাইরেক্ট হুবহু তুলতেছি। সেটা হচ্ছে 3 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে গতিশীল একটি বাস উপরে
আচ্ছা, এমন সময় হঠাৎ 6 মিটার/সেকেন্ড সমবেগে খাড়া নিচে বৃষ্টি পড়তে শুরু হলো। বৃষ্টি যখন প্রায় শেষ তো এটা অঙ্ক, বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনেকগুলো বায়ু প্রবাহ শুরু হলো। এই নাম্বার শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? বি নাম্বার বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও উফ, হাত ব্যথা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো আমি চিত্রটা একটু ড্র করার ট্রাই করি। এটা এক্স ওয়াই অক্ষ, তো একটা পাহাড় ধরো এরকম আছে, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি করে। এদিকে একটা বাস উঠতেছে কত বেগে? 72 কিলোমিটার/আওয়ার। এটাকে যদি মিটার/সেকেন্ডে করি তাহলে আসবে 72 গুণন একক দশক 16,000 ভাগ 3600, তাহলে 20 আসতেছে, 20 মিটার/সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, শুরুতে শুরুতে তো কোনো ইয়া ছিল না, বাতাস ছিল না, বৃষ্টি উলম্বভাবে পড়তেছে কত বেগে? 6 বেগে। ওকে, তাহলে আমি ডাটা লিখি। শুরুতে এই নাম্বারটার সলিউশন। হ্যাঁ, অবজারভার কত? 20 ∠30। আচ্ছা, আমি যেহেতু এটাকে রেক্ট্যাঙ্গুলারে নিছি, একটু রেক্ট্যাঙ্গুলারই করি। 20 cos 30 i প্লাস 20 sin 30 যেটা। ওকে, তো ভি রিলেটিভ ইকুয়ালস টু ভি রেন মাইনাস ভি অবজারভার। পোলারে করলে আরো তাড়াতাড়ি হয়ে যেত মনে হয়। আচ্ছা, আমি রেক্ট্যাঙ্গুলার করে ফেলছি।
আচ্ছা আমি কত কোণে বৃষ্টি পড়তে দেখবো। আচ্ছা আচ্ছা আমি রেক্ট্যাঙ্গুলারই করি, পোলারে তোমরা করো, সমস্যা নেই। পোলারে করার জন্য এটাকে কত ধরতে হবে, এটাকে ধরতে হবে 6 @ an angle -90 বা 6 @ an angle 270। আচ্ছা আমি রেক্ট্যাঙ্গুলার করি, তারপর পোলারে করে দিচ্ছি, সমস্যা নেই, দুইভাবে করি। তাহলে রেইন মাইনাস অবজারভার, তাহলে -6 j মাইনাস এটা করলে কত হবে, -20 sin 30। আচ্ছা এটা হ্যাঁ, -6 - 20 sin 30 j 20 cos 30 i cap, এটা। তো sin 30 মান হাফ, তাই না? তাহলে এটা 10, তাহলে -16 j -10√3 i cap। এই তো হয় নাকি, হয়তো এটাই। শুরুতে বাচ্চারা কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, ওকে। তো এখন বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে এটার দিকটা বের করতে হবে। এখন এটার দিক বের করার জন্য কি, একটা -16 আর এটা হচ্ছে -10√3। তাহলে এটা হচ্ছে যদি উলম্বের সাথে কোণ বের করি, তাহলে থিটা ইকুয়ালস টু কত আসে, tan ইনভার্স মডুলাস অফ এইটা ভাগ এটা। তাহলে এটার মান কত, -10√3/16 বা 10√3/16 কত আসে, 3/16, 10 ইনভার্স 47.26, 47.26 ডিগ্রি। তাহলে শুরুতে বাস চালক উলম্বের সাথে 47 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। এটা কিন্তু উলম্বের সাথে, এইটার সাথে না, উলম্বের সাথে 47 ডিগ্রি কোণে, মানে এই যে এইভাবে 47 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে, 47.26 কোণে, হ্যাঁ। এটা হচ্ছে এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। আমি এইখানে এক্স ওয়াই নেইনি, কিন্তু বাস চালককে কিন্তু এটা কিন্তু বাস চালকের তলের সাপেক্ষে না, উলম্বের সাপেক্ষে, মানে বৃষ্টি যেই দিকে পড়তেছে ওইটার সাপেক্ষে, ওকে। তারপরে বি নাম্বারটা সলভ করি। আচ্ছা এই নাম্বারটা আমি পোলারে করি, তাহলে রেক্ট্যাঙ্গুলারে তো করলাম, পোলারে করি। তাহলে ভি ভেলোসিটি অফ কি, রেইন, 6 @ an angle -90, ভেলোসিটি অফ অবজারভার কত আসছিল, 20 @ an angle 60। তাহলে ভি রিলেটিভ ইকুয়ালস টু 6 angle -90 রেইন মাইনাস 20 @ an angle 60। তো যদি ক্যালকুলেটর মারি এটা, আমি তো জানি, আশা করি তোমরা ক্যালকুলেটর এখন এটা শিখে গেছো, তোমাদের আর শিখানোর মতো কিছুই নাই। না শিখলে আমার আগের লেকচারগুলো দেখো, যেখানে আমি এগুলো দেখাইছি। কমপ্লেক্স ফর্মেটে যা করতে হয়, এটা 20 × 60 করলে আমার আসে 25 25.374 অ্যাঙ্গেল 113.2 ডিগ্রি, বা এটা -113.2 মানে কি জানো? আমরা তো এখানে উলম্বের সাথে -113.2 মানে হচ্ছে এই যে এরকম কিছু একটা, এটা 90 আর এটা হচ্ছে থিটা। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কত আসবে, এই পুরোটা হচ্ছে -113.2 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসতেছে, উলম্বের সাথে উৎপন্ন কোণ 113.2 -90, কি হলো, -113.2 -113.2। কোথাও তো ভুল করলাম। ও এটা আমি 60 নিচ্ছি, সরি 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 সরি, এটা 30। তাহলে আমাদের অ্যান্সার চেঞ্জ হবে 6 শিফট অ্যাঙ্গেল -90 মাইনাস 21.656 at an angle -143.1। ওকে,
109 বা 109, তাহলে এইখান থেকে এই কোণটা কত, এই পুরো কোণটা আসছে -143.109। ওকে, তাহলে আমার থিটা উলম্বের সাথে উৎপন্ন করে এই থিটাকে করার জন্য কি এটা থেকে 90 বিয়োগ করলেই হচ্ছে এটা মানতে। তাহলে থিটা ইকুয়ালস টু 143.1 মাইনাস 90 বা কত আসে 3.1 মাইনাস 90, তাও তো মিলে না, 53.1 আসে। আচ্ছা, আগেরটাতে আমার কত আসছিল, আগের সলিউশনে এটা কত 53.1, 2.9, 72 মানে বিট 6 সমবায় হারা নিচে দিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন আনুষ্ঠানিকভাবে বায়ু প্রবাহ হলো, শুরুতে বাচ্চারা কত বৃষ্টি পড়তে দেখবে। আগের বার কত আসছে, আগের বারেরটায় ভুল করলাম না, এইবার ভুল করলাম 53.1 ডিগ্রি, তাই না? আগেরটার অ্যান্সার, আগেরটার ইকুয়েশন কত আসছিল, আর একবার চেক করি। ভি রেইন মাইনাস ভি অবজারভার, 6 শিফট অ্যাঙ্গেল মাইনাস 90 মাইনাস 20 30, এই যে এইবার মিলছে। আবার তুলতে ভুল করছিলাম, এই যে চেক, তুলতে ভুল করছিলাম আগের বার। অনেক রাত হয়েছে তো, ঘুম পাচ্ছে, উল্টাপাল্টা কি কি যে করতেছি। 23.579 at an angle minus 137.26, তাহলে থিটা ইকুয়ালস টু 137.26 মাইনাস 90, 137.26 মাইনাস 90, 47.26 মিলল অবশেষে। ঠিক আছে, তো একই অ্যান্সার আসছে, এটা হচ্ছে পোলারে করলাম। এবার বি নাম্বারটা কি বলছে, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান উদ্দিক করো। আচ্ছা, তাহলে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া বৃষ্টি, তার মানে বৃষ্টিও আছে, বাতাসও আছে, গাড়িও চলতেছে। বায়ু প্রবাহের মান ও দিক নির্ণয় করো। আনুভূমিক কোশ্চেন আবার বলা আছে যে আনুভূমিক ভাবে বায়ু প্রবাহ হচ্ছিল, তাহলে আমার ডাটা খুব ভালোভাবে দেওয়া আছে, দেখি কি কি দেওয়া আছে। বাতাস আনুভূমিক ভাবে এক্স ধরলাম, বৃষ্টি উলম্ব ভাবে কত, বৃষ্টির বেগ দেওয়া আছে কত 6, গাড়ির বেগ দেওয়া আছে 20 অ্যাঙ্গেল 30। ঠিক আছে, তাহলে করি, তাহলে ভি রিলেটিভ, আগে ভি রেইন বের করি। রেইন এক্স আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, ভি অবজারভার 20 cos 30 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে ভি রিলেটিভ ইকুয়ালস টু ভি রেইন মাইনাস ভি অবজারভার, যদি করি ভি রেইন মাইনাস ভি অবজারভার এক্স মাইনাস ভি রেইন এক্স মাইনাস 20 cos 30 আই ক্যাপ, হ্যাঁ, ভি রেইন মাইনাস মাইনাস 6 প্লাস মাইনাস থাকবে না, 20 জেকাব। আশা করি ভুল করি নাই। এটা কত -6, এখানে মাইনাস যাবে, কি যে করতেছি ঘুমের ভিতরে। ওকে, তো আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, দেন এটা থেকে এটা বিয়োগ যাবে, গেল, এটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে -6 থেকে মাইনাস এটা গেছে। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এক্স মাইনাস এটা এখন কোশ্চেন বলছে বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, এখন খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে মানে কি, ভি রিলেটিভ কোন দিকে, এরকম অঙ্ক আমরা কয়েকটা করে আসলাম। ভি রিলেটিভ এই বরাবর, এটা খাড়ার নিচের দিকে মানে ভি রিলেটিভের এক্স উপাংশ শূন্য, তার মানে আমার এটা জিরো, এক্স উপাংশ শূন্য। এখন এক্স উপাংশ শূন্য মানে কত, এক্স মাইনাস 20 cos 30 ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 20 cos 30, cos 30 এর মান কত, √3/2 বা 10√3 বা এটা মান আসবে 17.32 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে সলিউশন, এটা হচ্ছে আমার এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা গেল, এটা ছিল আমাদের বোর্ডের ম্যাথ। ঠিক আছে, ম্যাথটা তুলছো সবাই। এইবার লাস্ট একটা ম্যাথ দেখবো এই চ্যাপ্টারের, মানে চ্যাপ্টার না তো এই টপিকের। দেখলাম আমাদের 20 অঙ্ক শেষ, রিলেটিভ ভেলোসিটি শেষ, ভেক্টর সাবট্রাকশন শেষ। আমরা নেক্সট লেকচারে ভেক্টরের গুণন শুরু করব। তো এই ম্যাথগুলো কিন্তু এইভাবে করলে ইজি, তোমরা হচ্ছে বইয়ে গাইডে যেভাবে আছে অন্য টিচারে যেভাবে করে ওইভাবে করো না। তো কোশ্চেনটা আমি তুলে দিই। তো বলা হচ্ছে কোনো একদিন এক ব্যক্তি গতিশীল এইদিকে, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। হ্যাঁ, বলা হচ্ছে যে এক ব্যক্তি কি কোন দিকে, এক ব্যক্তি 10 মিটার সেকেন্ড বেগে পশ্চিম হতে পূর্ব দিকে গতিশীল। তাহলে আমি এটাকে পূর্ব ধরলাম, এটাকে আমি পশ্চিম ধরলাম, এটাকে আমি উত্তর ধরলাম, এটাকে আমি দক্ষিণ ধরলাম। তাহলে ব্যক্তি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল। এখন আমি এইভাবে কেন ধরলাম বোঝাচ্ছি। কত বেগে গতিশীল, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তারপর বলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্ব ভাবে বৃষ্টি পড়ছে, আর বাতাস বইতেছে কোন দিকে, 15 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ হতে উত্তরে বাতাস বইতেছে। তার মানে বাতাস এইদিকে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ থেকে উত্তরে, এবং বৃষ্টি পড়তেছে কোন দিকে, বৃষ্টি পড়তেছে 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্ব হবে। আচ্ছা, এখানে আমার কি দরকার, এখন আমাদের অন্য একটা অ্যাক্সিস দরকার হয়ে গেছে, জেড অ্যাক্সিস। আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে না, ব্যক্তি একদিকে যাচ্ছে, বাতাস আরেকদিকে যাচ্ছে, বৃষ্টি উল্লম্ব হয়ে পড়তেছে। তাহলে আমি এটাকে যদি এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, এবার জেড অ্যাক্সিসকে আমি এইভাবে নিলাম। হ্যাঁ, তাহলে জেড অ্যাক্সিসের এটা পজিটিভ সাইড, তাহলে জেড অ্যাক্সিসের নেগেটিভ এইটা, তাহলে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর বৃষ্টি কত বেগে পড়তেছে, আমি হচ্ছে ধরো এই বরাবর এটাকে এক্স অ্যাক্সিস, এই বরাবরটাকে ওয়াই অ্যাক্সিস, এবং এই যে উলম্বটাকে জেড অ্যাক্সিস ধরতেছি। তাহলে বৃষ্টি কত বেগে পড়তেছে, বৃষ্টি পড়তেছে 5 বেগে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো কোশ্চেনটা হচ্ছে বৃষ্টি হতে রক্ষা পেতে ব্যক্তি উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে। উদ্দীপকটা এইভাবে আর্ট করে নাও বা লেখা নিতে পারো। বৃষ্টি হতে রক্ষা পেতে ব্যক্তি উলম্বের, আজকে লাস্ট ম্যাথ, কোণে ছাতা ধরবে। ওকে, খুবই সুন্দর একটা কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে ব্যক্তি ধরো এইদিকে যাচ্ছে, বাতাস এইদিকে যাচ্ছে, বৃষ্টি এইভাবে পড়তেছে। হ্যাঁ, এইদিকে ব্যক্তি যাচ্ছে, এইদিকে বাতাস যাচ্ছে, এইদিকে বৃষ্টি পড়তেছে। ওকে, তাইলে এইবার ভি রেইন কত আসতেছে আমার, দেখো -5 কে ক্যাপ, কারণ কি বৃষ্টিকে জেড অক্ষে ধরছি। হ্যাঁ, এবং বাতাস কোন অক্ষে ধরছি, ওয়াই অক্ষে, +15 জে ক্যাপ, না -5 কে ক্যাপ +15 জে ক্যাপ। ভেলোসিটি অফ অবজারভার কোন অক্ষে, অবজারভার হচ্ছে আমার এক্স অক্ষে ধরছি 10 আই ক্যাপ। তাহলে রিলেটিভ ভেলোসিটি কোনটা, রেইন মাইনাস অবজারভার, তাহলে -5 কে ক্যাপ +15 জে ক্যাপ -10 আই ক্যাপ। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এখন বলছে বৃষ্টি হতে রক্ষা পেতে ব্যক্তি উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে। এখন এই রিলেটিভ ভেলোসিটিটা উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করছে, এটাই তো আমার দরকার, যে এই ভেক্টরটা আমার উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করছে। এখন উলম্ব বলতে কাকে বোঝাচ্ছে এখানে, এইখানে আমরা উলম্ব বলতে বুঝাচ্ছি, উলম্ব কাকে নিছি, উলম্ব আমরা নিছি জেড অক্ষকে।
তাহলে জেড অ্যাক্সিসকে আমি উলম্ব নিচ্ছি, তার মানে এই আমাদের রিলেটিভ ভেলোসিটিটা, এই ভেক্টরটা আমাদের জেড অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করতেছে এটা আমার করতে হবে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, উলম্ব, উলম্ব, উলম্ব। হ্যাঁ, এই যে জেড অ্যাক্সিসের সাথে রিলেটিভ ভেলোসিটিটা কত কোণ উৎপন্ন করছে এটা বের করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি, -5 + 15 -10, মানে এরকম কোথাও একটা নিচের দিকে, এরকম কোনো একটা নিচের দিকে। হ্যাঁ, তো এই জেড অ্যাক্সিসের সাথে এই ভেক্টরটার উৎপন্ন কোণ বের করতে হবে। আচ্ছা, এখন কোনো ভেক্টরের কোনো অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা কিভাবে বের করি? ডট গুণ দিয়ে বের করি। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা নেক্সট লেকচারে শিখবো যে ডট গুণ দিয়ে কিভাবে বের করি। আপাতত আমি তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা ডট গুণ যদি জানো তাহলে বুঝবা, না জানলে বুঝবা না। ডিরেকশন কোসাইন বলে এটাকে, মানে এই কনসেপ্টের নাম। আমি আপাতত তোমাদেরকে জেড অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণটা বের করে দেখাচ্ছি, পরে তোমরা ওই মানে মধ্যবর্তী কোণ বের করা শিখে আসে এখানে আসো। তাহলে আমরা যদি বলি যে এই ভেক্টরটা জেড অক্ষের সাথে কেমন কোন কত কোণ উৎপন্ন করে, এটা আমাদের ফর্মুলা আছে একটা, a ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। কস থিটা হচ্ছে এ ও বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর এ ডট বি হচ্ছে এ আর বি এর ডট গুণ হয়। আচ্ছা, তাহলে আমি এখানে যাচ্ছি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে। তাহলে জেড অক্ষ বরাবর কোন ভেক্টর আমাদের? জেড অক্ষ বরাবর কে ভেক্টর না? তাহলে আমার এ ডট বি, এ হচ্ছে এই ভেক্টরটা, এর সাথে আমি কে এর গুণ করতে হবে, 5 কে ক্যাপ প্লাস 15 জে ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ, আর জেড অক্ষ কি? জাস্ট কে ক্যাপ। তাহলে এই ভেক্টরটার মান কত? 5 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার, আর এই ভেক্টরটার মান হচ্ছে 1, যেহেতু একক ভেক্টর, আর মধ্যবর্তী কোণ এটাই তো আমার বের করতে হবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি, এটা করলে জাস্ট এই সাইডে আসে, এটার সাথে এটা গুণ হয়, তাহলে -5 ইকুয়ালস টু, এটার মান আসে √5 স্কয়ার প্লাস 15 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার, 18.7 cos থিটা। তাহলে cos থিটা আসে কত? cos উপরে -5, নিচে 18.7 শিফট করুন 18.7। তাহলে এখান থেকে আমাদের থিটার মান আসে 105.5। এখন এইটার মানে কি? এটা হচ্ছে আমার বলতেছে যে আমার জেড এক্সিসের সাথে 105.5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে উলম্বের সাথে কত কোণ হবে এটা আবার বের করতে হবে। দেখো, এখন আমি জেড এক্সিসকে কি এইভাবে নিছিলাম না, জেড এক্সিসটাকে উলম্ব নিছিলাম। হ্যাঁ, তাহলে এই জেড এক্সিসের ধনাত্মক দিকের সাথে এইভাবে কত কোণ উৎপন্ন করছে? 105.5 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটা হচ্ছে 105.5 ডিগ্রি। তাহলে আমার এইটা এই উলম্বের সাথে উৎপন্ন কোণ কত? এই থিটা, মানে ছাতা তো আমি উলম্বের সাথে ধরবো, তাহলে এই থিটা বের করার, এই উলম্বের সাথে উৎপন্ন কোণ বের করলাম। একে যেহেতু আমি থিটা একবার ধরে ফেলছি, তাহলে একে আলফা ধরি। তাহলে আমার উলম্বের সাথে উৎপন্ন কোণ আলফা কত আসবে? 180 মাইনাস 105.5, তার মানে 74.5 ডিগ্রি। এটা হচ্ছে আমার উলম্বের সাথে উৎপন্ন কোণ। তার মানে আমি এই উলম্বের সাথে 74.5 ডিগ্রি কোণে এইভাবে ছাতা ধরতে হবে। ওফ, তো এই ছিল তোমাদের বৃষ্টির অঙ্ক। মোটামুটি এই কয়টা ম্যাথ করলে তোমার বৃষ্টির অঙ্কে তুমি আর কখনো আটকাবো না, একদম সব ইন ডিটেল আমরা আলোচনা করছি। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে কালকে ইনশাল্লাহ।